আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন কুষ্টিয়া জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যতম একজন আদর্শ সৈনিক, রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠিত জাগো দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসার নন্দিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানকে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রল দেখা নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল নেতৃত্ব রয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে দীর্ঘ ৪৬ বছর যাবৎ যিনি রাজপথে আছেন, তার কাছ থেকে ইতিহাসের অনেক তথ্য আমরা উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ। জি জনাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার রাজপথে পথ চলা শুরু, সেই কঠিন ক্রান্তিকালগুলো দেখেছেন, ইতিহাসের অনেক কালা কানুন, অনেক কালচক্র, হালচক্র, চালচক্র আপনার চোখের সামনে ভাস্বর। এ মনে হচ্ছে এই তো সেদিন। আপনি দর্শকদেরকে জানান যে কি প্রেরণা ছিল অন্য রাজনৈতিক আদর্শের পরিবর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ গ্রহণ করার। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং বিজয়ের এই মাসে মহান শহীদদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। বীর যারা মা বোনরা নির্যাতিত হয়েছিলেন তাদের প্রতিও আমি সমবেদনা জানাই। এবং রণাঙ্গনে আমাদের যে সমস্ত সাথীরা আজ নেই তাদেরকেও আমি স্মরণ করছি। সেই সাথে কুমারখালী, খুকসা এবং কুষ্টিয়ার আপামর জনগণকে আমি সালাম জানাচ্ছি। আজকে যে কথাটা বলা হয়েছে যে আমরা কেন শহীদ জিয়ার আদর্শে তার সৈনিক হিসাবে রাজনীতিতে অংশগ্রহণ করি। আপনারা জানেন আমরা যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করেছিলাম, গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং বৈষম্যের, পাকিস্তানের দুই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে যে বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম। আমাদের গণতন্ত্র ছিল না, আমাদের সংস্কৃতির স্বাধীনতাও ছিল না। সেই কারণেই আমরা গণতন্ত্র এবং স্বাধিকারের জন্যে আমরা এদের স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিলাম এবং দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখলাম কয়েক বছরের মধ্যেই সেই গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়ে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হলো, যেখানে একটি মাত্র দল থাকবে, তাদেরই নির্ধারিত 4টে পত্রিকা থাকবে, তাদের কথার বাইরে কোনো কথা বলা যাবে না। সেই কারণে মানুষ ফুঁসে ওঠে এবং 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামনে এগিয়ে আসেন। যে তিনি দ্বিতীয়বার সামনে আসলেন। একবার এসেছিলেন যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল, সেদিন তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার সেই বজ্রধ্বনি শুনেছিলাম, আমি জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। জি, আপনি যেটি বলছিলেন আমাদের বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, একজন মানুষ আন্দোলন করে দীর্ঘ সময় কারাবরণ করে তিনি কিন্তু এদেশের মানুষের কাছে একটা ম্যান্ডেট পেয়েছিলেন। এই দেশের মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল। এদেশের মানুষ তাকে নিরঙ্কুশভাবে প্রায় ৭৭% ভোট দিয়ে তার দলকে আওয়ামী লীগকে 1970 সালে নির্বাচনে বিজয়ী করেছিল। এবং তিনি যখন এদেশের ক্ষমতায় থাকবেন বা ক্ষমতার একটা পর্যায়ে, কিন্তু মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে না, আমরা আর পাকিস্তানিদের সাথে থাকবো না, আমরা স্বাধীন হতে চাই। 7ই মার্চের প্রেক্ষাপট, একটি টানটান উত্তেজনাময় মুহূর্ত। তিনি সব কথা বললেন, অনেক আবেগ অভিযোগের কথাও বললেন, অনেক নির্দেশনাও দিলেন, কিন্তু শেষ বক্তব্য তার ছিল জয় বাংলার পরে পাকিস্তান জিন্দাবাদ, যেটি আওয়ামী লীগের সাবেক একজন সাংসদ, সাবেক একজন মিনিস্টার জনাব একে খন্দকার তিনি তার বইতে উল্লেখ করে গেছেন। এবং নেতা ও পিতা
তাজউদ আহমেদের কন্যার বইয়ে এই বিষয়গুলি সবিশেষ উল্লেখ রয়েছে যে জয় বাংলার পরে পাকিস্তান জিন্দাবাদ শেখ মুজিবুর রহমান বলেছিলেন। আরও 18 দিন চলে গেল 25শে মার্চের কালরাত্রিতে এবার দলের সাধারণ সম্পাদক গেলেন তার কাছ থেকে একটি ঘোষণা আনার জন্য। এবার তিনি ঘোষণা না দিয়ে নিজেকে আত্মরক্ষা করতে চাইলেন। এমন অবস্থায় ওই রিভোল্ট বলে সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে রেডিও স্টেশনে গিয়ে প্রথম একটি ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেন, আই মেজর জিয়া ডু হ্যাড বাই ডিক্লেয়ার্ড অন ইন্ডিপেন্ডেন্স ইন বাংলাদেশ। এটি বলার পরে যখন ব্যাপকভাবে এটি ছড়িয়ে পড়ে তখন আওয়ামী লীগের কিছু নেতাদের অনুরোধে দ্বিতীয়বার একটি সংযুক্তি বক্তব্য তিনি পাঠ করেন। আওয়ামী লীগ তাদের শাসনামলের দ্বিতীয় বক্তব্য নিয়ে ব্যাপক মার্কেটিং করেছে এবং ঘোষককে পাঠকে পরিণত করার জন্য সব ধরনের ঐতিহাসিক ষড়যন্ত্র তারা করেছে এবং ওইভাবেই মীমাংসিত সত্য হিসাবে বিভিন্ন পাঠ্যক্রমের ব্যবস্থাটিও তারা করেছে। সেক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আমরা একটি ফ্যাসিস্টের থেকে নিজেদেরকে মুক্ত করলাম, কিন্তু ইতিহাসের অবমুক্তি আসলে হবে কিনা? প্রতি বছর 1 জানুয়ারি থেকে কিন্তু আমাদের স্টুডেন্টরা নতুন বছরে বই পেয়ে থাকে। তাদের হাতে কোন ইতিহাসের লেখা বইগুলি যাবে, মুক্তিযুদ্ধের কোন ইতিহাস সংবলিত বই আমাদের পাঠ্যক্রমের স্টুডেন্টদের কাছে দেওয়া হবে, এবং যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারের কাছেই বা আপনার কি আহ্বান রয়েছে? আপনি খুব ভালো কথা বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নিজের পক্ষ থেকে, কিন্তু এটা তখন আওয়ামী লীগ এদেশে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি পার্টি ছিল। তখন তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথা ওই জন্যই গ্রহণ করেছিলেন পৃথিবীতে বহির্বিশ্বে যে যদি শেখ মুজিবুর রহমানের পক্ষের থেকে স্বাধীনতা ঘোষণা হয় তাহলে এদেশের স্বীকৃতি পাওয়া সহজ হবে। যার কারণে এবং একটি দেশ স্বাধীনতা যুদ্ধ করে কিন্তু বৈদেশিক স্বীকৃতি ছাড়া সেই সংগ্রাম অর্থবহ হয় না এবং সফল হয় না, জাতিসংঘ অ্যাকসেপ্ট করে না। সেই কারণেই তিনি শেখ মুজিবুর রহমান আমাদের সঙ্গে আছেন, তার পক্ষ থেকে আমি স্বাধীনতা ঘোষণা করছি, এই কথাটা বলেছিলেন, রাজনৈতিক কারণেই বলেছিলেন। এবং তিনি অত্যন্ত বিজ্ঞ একজন সামরিক কর্মকর্তা হয়েও মানে বিজ্ঞ রাজনীতিবিদের মতো তিনি চিন্তা ভাবনা করে এই বক্তব্য রেখেছিলেন। তো আপনি বলছেন যে এই যে স্বাধীন বাংলার যে সরকার সেটা গঠন হয় কিন্তু 17 এপ্রিল, 26শে মার্চ থেকে 17 এপ্রিল এ পর্যন্ত কোনো সরকার ছিল না। এই পর্যন্ত কিন্তু এদেশের রাষ্ট্রপতি বলেন আর সেনাবাহিনী প্রধান বলেন, স্বাধীনতার ঘোষক বলেন, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব কিন্তু জিয়াউর রহমানই পালন করেছিলেন। সেজন্য আমরা বলতে পারি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তা আজকে জিয়াউর রহমানের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা মুক্তিযুদ্ধ তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে গ্রহণ করেছে, কিন্তু এদের দেখাতে চেয়েছে, কিন্তু এদেশের মানুষ এটা কিন্তু পছন্দ করে নাই। সত্যটাকে তারা জানতে চেয়েছে, তাই তো তাদের বিরুদ্ধে এত ক্ষোভ, এত বিদ্রোহ। এবং একটি দল যে দেশে তাদের সবচাইতে প্রাচীন রাজনৈতিক দল, তাদের সদস্যরা, তাদের নেতা কিন্তু পালায়ে গেছে দেশ থেকে, কিন্তু বিএনপি বিরোধী দলে গিয়েছে, কিন্তু তারা কোনোদিনই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যান নাই। এবং বিএনপির নেতাকর্মী জেল জুলুম, তারা অত্যাচার অনাচার সহ্য করেও এ দেশে ছিল এবং তারা রাজনীতি করেছে বা রাজনীতি যতটুকু পেরেছে করেছে, কিন্তু আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তার নেত্রীকে। আর আপনি যে কথা বললেন সঠিক ইতিহাস, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। বিএনপি তো এখন ক্ষমতায় নাই। আমি আহ্বান জানাবো যারা পুস্তক তৈরি করেন, শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা এবং শিক্ষা বিভাগ নিয়ে যারা কাজ করেন, তাদেরকে আমি অনুরোধ করব জাতির কাছে যে স্বাধীনতার যে সত্য ইতিহাস জনগণের কাছে তুলে ধরা, ছাত্রদের কাছে তুলে ধরা। আজকে 3.5 কোটি ভোটার এদেশের, যারা জিয়াউর রহমানের নামও শুনতে পারি নাই, এই 3.5 কোটি ভোটারদের কাছে
জিয়াউর রহমানকে তুলে ধরতে হবে। এ ব্যাপারে তুলে ধরার জন্য ইতিহাসের আরো গভীর থেকে আসলে এখানে টানা দরকার কিনা। আমাদের এই জাতি গঠনে কিন্তু কিছু ফাউন্ডার ফাদার্স রয়েছেন, যেমন আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাকে আমরা ফাউন্ডার ফাদার্স হিসেবে দিতে পারি। আমরা শের বাংলা একে ফজলুল হককে দিতে পারি, শের সলিমুল্লাহকে আমরা ফাউন্ডার ফাদার্স মনে করতে পারি, জনাব আব্দুল হামিদ খান ভাসানীকে আমরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা একটা অংশ দিতে পারি। এবং স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দেওয়ার কারণে শেষ ব্যক্তি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু আমাদের ফাউন্ডার ফাদার্সের একজন ব্যক্তি হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি স্বাধীনতার যুদ্ধের ক্ষেত্রে, আমাদের স্বাধীনতা আনয়নের ক্ষেত্রে ফাউন্ডার ফাদার্সদেরকে সামনে আনি, তাহলে এখানে জাতির পিতার যে জায়গাটি গ্যাপ রয়েছে সেই গ্যাপটি পূরণ হবে কিনা। এখানে স্বাধীনতার ক্ষেত্রে যে এক দলের এক ব্যক্তিকেই বারবার জোর করে তাকে জাতির পিতা করতে চাওয়ার প্রবণতা হচ্ছে, সেটিকে বুমেরাং হবে কিনা। জাতির সঠিক নেতৃত্ব, সঠিক ত্যাগ এবং জাতির প্রতি কন্ট্রিবিউশন রাখার কারণে প্রত্যেকেই সমাদৃত এবং সম্মানিত হবে কিনা। আপনারা হয়তো মনে থাকবে যে বিএনপি যখন 91 সালে ক্ষমতায় আসলো, তখন বিএনপির একটি সম্মেলন হয়েছিল, জাতীয় সম্মেলন কাউন্সিল, সেটা হয়েছিল মানিক মিয়া এভিনিউতে। সেখানে 40টা দেশের প্রতিনিধিরা সেই বিএনপির সম্মেলনে যোগ দেন এবং সেখানে বেগম খালেদা জিয়া জাতির সামনে এই কয়জন নেতা, সোহরাওয়ার্দী, ভাসানী, একে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা জাতীয় নেতা হিসাবে, জাতীয় বীর হিসাবে তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন। এই পর্যায়ে সেই 91 পার্লামেন্টে এই একটি কথা তিনি বলেছিলেন, আসুন আমরা ঐক্যমতের ভিত্তিতে যার যেখানে যে অবস্থান স্বাধীনতা যুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশ নির্মাণে যাদের ভূমিকা আছে, ভাসানী, একে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এদেরকে সবাইকে আমরা সংবিধানের স্বীকৃতি দেই। কিন্তু আওয়ামী লীগ ঐক্যবদ্ধ সেই সিদ্ধান্ত নিতে অস্বীকার করে, তাই পার্লামেন্টে এই ধরনের বিল আনা সম্ভব হয়নি। আওয়ামী লীগ যা চাচ্ছে, চাওয়া তো তার নিজ দলের, যাকে তারা জাতির পিতা বলে বানাতে চেয়েছে, যাকে তারা বঙ্গবন্ধু মানে স্বীকৃতি দিতে চেয়েছে, তার যদি আমরা হিস্টোরি ঠিকই বিচার করি, 72-এর 10 জানুয়ারিতে তার জন্য ব্যাপক আসলে সংবর্ধনার আয়োজন করা হয়। লাল গালিচা শুভেচ্ছা তাকে দেওয়া হয়, তেজগাঁ বিমানবন্দর থেকে শুরু লাখো জনগণ কিন্তু সে সময় শেখ মুজিবুর রহমানকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছিলেন। এত ফুলের শুভেচ্ছায় যিনি সুশোভিত হলেন, যিনি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, যা করতে চাচ্ছেন, এ জাতি তাই তার জন্য কবুল করেছিলেন, মঞ্জুর করেছিলেন। তিনি 3.5 বছরে যে খেলাটি দেখালেন, যা কিছু করলেন, তাতে এই দেশ জাতির অন্তর থেকে তিনি কেমন ভাবে মুছে গেলে তার লাশ 36 ঘন্টা 32 নম্বরে পড়ে থাকে, কেউ লাশ ধরতে চায় না। প্রতি 15 আগস্টে শেখ হাসিনা আবেগ জড়িত কণ্ঠে বলেছিলেন যে, বা বলে ইতিপূর্বে বলে গেছেন যে কেউ কে ছিল না আমার পিতার লাশটি ধরার। তাহলে যে মানুষটির জন্য দাফন করার লোক হয় না, কাফন পড়ানোর লোক হয় না, যে মানুষটির জন্য কোনো আবেগ থাকে না, যে 72-এ বঙ্গবন্ধু, 75-এ বঙ্গ শত্রু, যে ব্যক্তি 72-এ জাতির পিতা, 75-এ যে জাতির শত্রু, এই ব্যক্তিকে বারবার রিপ্রেজেন্ট করতে চাওয়াটা বুমেরাং হবে কিনা, এটি তো সর্বজন স্বীকৃত না। সেক্ষেত্রে জাতির যদি আমরা ফাউন্ডার ফাদার্সদেরকে একটা অবস্থান দেই, সেক্ষেত্রে আওয়ামী লীগ অন্তত এই শেখ মুজিবুর রহমানকেও একটা অবস্থান আনতে পারবে কিনা এই সুযোগে। যদি এটার মধ্যে না হয়, তাকে যদি 100% জাতির পিতা ঘোষণা করার প্রবর্তনা তারা বারবার করতে চায়, বারবার তো ইতিহাস থেকে আস্থা করে নিক্ষেপ হবে জনাব শেখ মুজিবুর রহমান, ঠিক কিনা? অবশ্যই, কারণ হচ্ছে এটা তো তারা যথেষ্টভাবে, আওয়ামী লীগ এমন একটি দল, তারা নিজের কথা বলে, অন্যের স্বীকৃতি, অন্যের কোনো ভালো কাজের তারা স্বীকৃতি দেয় না। আমি এই কারণেই তারা শেখ মুজিবুর রহমানকে এককভাবে স্বাধীনতার ঘোষক বানাতে চায়। তারা কিন্তু কিছুদিন ধরে ওই চিটাগংয়ের হান্নান সাহেবকে স্বাধীনতার ঘোষক তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সেটা যখন সেই খেলা যখন
কেউ গ্রহণ করলো না, তারপরে সরাসরি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক করতে চেয়েছিলেন। 7 মার্চকেই বলে ফেললেন যে স্বাধীনতার ঘোষণা তিনি 7 মার্চকে স্বাধীনতার ঘোষণার কথা বলতে গেলেন। কিন্তু ইতিহাস কোনোদিন সত্যকে কোনোদিন ঢাকা যায় না। তাই মানুষ স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ জিয়াউর রহমানকেই গ্রহণ করেছে এবং তারা শেখ মুজিবুর রহমানকে জাতির জনক করে মোড়ে মোড়ে তার মূর্তি তৈরি করেছে। তারা বড় বড় মূর্তি তৈরি করেছে, কিন্তু তাদের বিপ্লবের পরে 20 মিনিটের মধ্যে ওই মূর্তির আর কোনো চিহ্ন দেখা যায় নাই। কিন্তু জিয়াউর রহমান যে মানুষের মনে যে জীবন্ত মূর্তি হয়ে আছে অন্তরে, তার সেটাই প্রমাণ করে বারবার যে শহীদ জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষক এবং তিনি 3 বছর ক্ষমতায় থেকে তিনি সফল রাষ্ট্রনায়ক পরিণত হয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধ থেকে মানুষের মুক্তি দেওয়া পর্যন্ত তিনি ছিলেন। কারণ মানুষ যখন আওয়ামী লীগের 74 সালের দুর্ভিক্ষে যখন মানুষ রাস্তায় না খেয়ে মারা গেছে, ভাতের ফ্যানও তারা পায় নাই, মা বোনরা কাপড় পায় নাই, জাল দিয়ে তারা নিজেকে আবৃত করেছে, লজ্জা নিবারণ করেছে। তার থেকে কি এমন অলৌকিক আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ হলো যে 10 দিনের মধ্যে চালের দাম কমে গেল, তেলের দাম কমে গেল, তারা মানুষ কাপড় সস্তা হয়ে গেল। তার মানে কি? তার মানে যে হচ্ছে তারা সেটাকে সুশাসন এবং বন্টন, সুষম বন্টনেও তারা বিশ্বাস ছিল না। তারা নিজেকে পেট মোটা করার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবসময় প্রস্তুত ছিল। এবারেও তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ টাকা তারা লুটপাট করে এদেশ থেকে পাচার করেছে। তার তো শ্বেতপত্র আপনারা দেখছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে, সবাই তো বলছে যে আজকে তারা দেশকে খোলা করে দিয়ে গেছে। 75-এর 7 নভেম্বর টানটান উত্তেজনা, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কে এম শফিউল্লাহর একটা উইং আর কর্নেল তাহেরের নেতৃত্বে জাসুদের একটা উইং, দুইটা উইং মাঝখানের প্রতিবন্ধক হতেছে মেজর জেনারেল জিয়াউর রহমান, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এমন অবস্থাতে কবি বলেছেন, তুমি যদি জীবনকে দাও, জীবন তোমাকে কিছু ফেরত দিবে। 1971 সালে নিজের জীবন বাজি রেখে এদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের মানুষ যে ভালোবাসাটা বেশি ছিলেন, এবার তার জন্য জীবন বাজি রেখে ক্যান্টনমেন্টে গিয়ে তাকে উদ্ধার করে এবং এদেশের নেতৃত্ব তাকে দেওয়া হলো। অর্থাৎ কবির ভাষায় তিনি সেই প্রতিদানটি পেলেন। তিনি কোটি মানুষের জন্য জীবন বাজি রেখেছিলেন, এবার লাখো মানুষ তার জন্য জীবন বাজি রাখলো। এই প্রাপ্তিটিকে, কৃতিত্বটিকেই তিনি আবার যে ব্যক্তিকে মানুষ ভালোবেসে বঙ্গবন্ধু করেছিল, 75-এ যিনি নিজেকে বঙ্গশত্রুতে পরিণত করে ফেলেন, এবার 75-এর 7 নভেম্বর থেকে বাঙালি একজন নতুন বঙ্গবন্ধু পেল কিনা, যার কারণে 5.5 বছরে 1981 সালের 30 মের পূর্ব পর্যন্ত এই দেশকে আন্তর্জাতিক মহলে, দেশের অভ্যন্তরীণ অঙ্গনে যেভাবে তিনি ডেভেলপ করলেন, আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার রপ্তানি করে বিদেশে রেমিটেন্স যুদ্ধের যে প্রবর্তনা শুরু করেন, যার প্রায় 1,20,00,000 উপরে রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশে রয়েছেন, যারা আমাদের রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির জন্য অন্যতম ভূমিকা পালন করে থাকেন। সেক্ষেত্রে বিদেশের জনাব মেজর জেনারেল জিয়াউর রহমানকে বা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রেমিটেন্স যোদ্ধারা আসলে কিভাবে ধারণ করে, রেমিটেন্স যোদ্ধাদের দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেমিটেন্স ফাদার কিনা, রেমিটেন্স ফাউন্ডার কিনা, তাদের কাছ থেকে আসলে জিয়াউর রহমানের কেমন স্বীকৃতি আশা করা উচিত বলে আপনি মনে করেন? আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব যখন সৌদি আরব গেলেন, একটা গরিব দেশের রাষ্ট্রপতি, তিনি যাচ্ছেন সবচাইতে ধনী অর্থশালী একটা দেশে, এবং সৌদি বাদশাহ তাকে সম্বর্ধনা জানান এবং তিনি তাকে বললেন যে আমি তো গরিব দেশের রাষ্ট্রপতি, আপনাদের জন্য কিছু আনতে পারিনি, আমি কিছু নিম গাছ আপনাদের জন্য আনছি। এবং তিনি সেই নিম গাছগুলি দিলেন এবং আরাফা ময়দানে তিনি নিজ হাতেও লাগিয়েছেন, পরবর্তীতেও তারাও ওই দেশের সরকার লাগিয়েছেন। আজও কিন্তু ওই আরাফাত ময়দানে ওই নিম গাছ আছে এবং সেটাকে জিয়া ট্রি বলা হয়। নিম গাছকে কিন্তু জিয়াউর রহমান যে লাগিয়েছিলেন,
আরাফাত ময়দানের মিনা মুজদালিফা থেকে শুরু করে করে সেটা এখনো কিন্তু সুশোভিত আছে এবং হাজিরা সেখানে শীতল ছাই সেখানে অবস্থান করে। ওই সময় উনি বলেছিলেন যে আমার কিছু দেয়া লাগবে না, আমি আপনাদের সাহায্য চাই না, আমার দেশের কর্মহীন লোকজনকে যদি আপনার দেশে আনার সুযোগ দেন, কাজ করার সুযোগ দেন, তাহলে আমি ধন্য হব। এবং সৌদি বাদশাহ রাজি হয়েছিলেন এবং তখন থেকে এই বিদেশে এই শ্রমশক্তি রপ্তানি শুরু হয়। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই দেশে এই জনশক্তি রপ্তানি এবং আজকে রেমিটেন্স জনশক্তির যে টাকা যেটাই রেমিটেন্স আসে, এইটাই বাংলাদেশের প্রধান কিন্তু অর্থনৈতিক ভিত্তি, যেটা আগে ওই পাট তুলা রপ্তানি করে হতো পাকিস্তানের বা বাংলাদেশের পাট রপ্তানি, সেটাও তো আজকাল মার খেয়ে গেছে আমাদের নীতির। চামড়া শিল্প সবই কিন্তু ষড়যন্ত্রে কিন্তু পাট শিল্পটাকে ধ্বংস হয়েছে ষড়যন্ত্র করে, চামড়াকেও ধ্বংস করা হয়েছে ষড়যন্ত্র করে। এটা কিন্তু আমাদের দেখতে হবে এবং জিয়াউর রহমানের সময় সেটা ছিল না। আরও একটি কথা, শহীদ জিয়াউর রহমান শুধু পররাষ্ট্রনীতিতে নয়, তিনি কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্যে একটি লোক কিভাবে নিজে হেঁটে খাল কেটে একটি কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব করেছিলেন এবং তার আমলে একটি ঘাটতি বাংলাদেশ 20 লক্ষ টন খাদ্য ঘাটতি, সেটাকে সারপ্লাস করে বিদেশে চাল রপ্তানি করা হয়েছিল শহীদ জিয়াউর রহমানের ক্ষমতার সময়। এটা রেকর্ড, এটা তিনি করেছিলেন। এবং একটা জাতিকে এত অল্প সময়ে, ভূভুক্ষ জাতিকে, যারা খাবার অভাবে মারা গেছে হাজার হাজার লোক, রেকর্ড, সেই জাতিকে অল্প সময়ের মধ্যে স্বয়ংসম্পূর্ণ করা খাদ্যে, এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এটা একটা মিরাকেল এবং জিয়াউর রহমানের দিয়েই এটা সম্পন্ন হয়েছিল। তিনি কিন্তু নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন। সেখানে প্রতিটি ছাত্রকে 5 জন করে লোককে আপনাকে সফল করতে হতো, মানে স্বাক্ষর শেখাতে হতো এবং এটা নাম্বার পাওয়া যেত। এইটা না যদি 5 জন সে কলেজে পড়ুক, এসএসসি পরীক্ষা দিক, কিন্তু 5 জন ছাত্র নিয়ে যাওয়া লাগতো বয়স্ক, তারা লিখতে পারতে হবে এবং পড়তে পারতে হবে। এটা কিন্তু পরীক্ষার অংশ ছিল, প্রতিযোগিতা ছিল, যাতে নিরক্ষর মানুষকে তিনি স্বাক্ষর দান করে অতি অল্প সময়ে আপনার একটি ভালো পার্সেন্টেজ, এই আমি আপনার ডাটাটা দিতে পারবো না, তো একটা ভালো পার্সেন্টেজ প্রায় 40% কিন্তু জিয়াউর রহমান রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করার জন্য তিনি একটি বক্তব্য দিয়ে দিয়েছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান। অর্থাৎ রাজনীতিবিদ হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, ফাঁকি দিয়ে শর্টকাট ওয়েতে রাজনীতিবিদ হওয়া যাবে না, এমন পরিশ্রমের রেকর্ড তিনি করে গেছেন যে রেকর্ড ভাঙতে গেলেই একজন নেতাকে কিন্তু অতি পরিশ্রম করতে হবে, আর অতি পরিশ্রম করলেই তিনি অতিরিক্ত জননন্দিত হবেন এবং তিনি নেতা হয়ে উঠবেন। পাশাপাশি রাজনীতিবিদদের প্রশিক্ষণের জন্য তিনি ব্যবস্থাগুলি করেছিলেন। আজকে যে প্রজাতন্ত্রকে একজন রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করেন, সেই প্রজাতন্ত্রের সবাই কিন্তু সুশিক্ষিত, কিন্তু একজন অশিক্ষিত, আধা শিক্ষিত, রাজনীতি না জানা ব্যক্তিবর্গ বা পড়াশোনা না জানা ব্যক্তিবর্গ যখন পার্লামেন্টারি হচ্ছেন, আইন প্রণেতা হচ্ছেন, তখন কিন্তু ম্যাচিং করা মুশকিল হচ্ছে। সেক্ষেত্রে রাজনীতিবিদদেরও আসলে রাজনীতি প্রশিক্ষণের জন্য পলিটিক্যাল এডুকেশনাল ইনস্টিটিউটের গুরুত্ব আপনি দেখেন কিনা, অন্তত সেই বিষয়টি বিএনপি যদি প্রতিটি জেলায় একটি করে ইনস্টিটিউটের ব্যবস্থা করে, রাজনীতিবিদরা যেন ইতিহাস ঐতিহ্যজনের শিক্ষা গ্রহণ করে সৎ রাজনীতিকে ট্রেনিং গ্রহণ করেন, তাহলে রাজনীতিবিদদের প্রতি মানুষের আলাদা একটি শ্রদ্ধা তৈরি হবে কিনা, রাজনীতির গুণগত মানের পরিবর্তন ঘটবে কিনা। অবশ্যই, কারণ আপনি জানেন শহীদ জিয়াউর রহমান সাহেব একটি রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র করেছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল সেখানে প্রশিক্ষণ নেওয়ার, এবং সনদও আমি ওখান থেকে সার্টিফিকেটও দেওয়া হতো এবং আমরা সেই সনদ পেয়েছি। তো সেইটা কিন্তু পরবর্তীতে বন্ধ হয়ে যায় শহীদ জিয়াউর রহমান মারা যাওয়ার পর, কিন্তু তার সুযোগ্য সন্তান আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব এটা কিন্তু শুরু করেছেন। এখন কিন্তু রাজনৈতিক নেতাদের বিভিন্ন পর্যায়ে, যেমন বিএনপি ঘোষিত
31 দফা এর উপরে কিন্তু প্রশিক্ষণ হচ্ছে। তিনি বিভাগীয় পর্যায়ে সেমিনার করছেন। তিনি আমি আশা মনে বোধহয় শীঘ্রই জেলা পর্যায়ে উনি সেমিনার করার ব্যবস্থা করবেন। এবং বিএনপির কি থিম, বিএনপির কি রাজনীতি এবং বিএনপি কি চায়, এটা জনগণকে অধিকভাবে বলাতে, মানে অধিকভাবে জনগণকে সম্পৃক্ত করার একটা উদ্যোগ নিয়েছেন। আমি কুষ্টিয়াতে এই রকম একটা রোড শো নামে একটি প্রোগ্রাম শুরু করেছি, যে প্রজেক্টরের মাধ্যমে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপরে প্রামাণ্যচিত্র দেখাচ্ছি, সেই সাথে 31 দফা সম্পর্কে তারেক জিয়ার বক্তব্য এবং 31 দফা কি কি সেটা এবং আমাদের তার ব্যাখ্যার ভিডিও আমরা দেখানো শুরু করেছি হাট বাজারে, স্কুল কলেজে। এটা আমি মনে করি এই রোড শোটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় দলের মাধ্যমে, আমি আপনার এই টিভির মাধ্যমে আমি এই কথাটা জনগণকে বলতে চাই, প্রত্যেক জেলায় জেলায় যদি এই রোড শো বা অন্য কোনো নামে 31 দফা বা রাজনৈতিক কর্মসূচি, বিএনপির কর্মসূচির নামে রোড শো যদি শুরু করা যায় এবং প্রজেক্টরের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, বেগম খালেদা জিয়ার জীবন, তারেক রহমানের রাজনৈতিক জীবন, এইগুলা যদি দেখানো যায় এবং তার থিমটাকে যদি তুলে ধরা যায়, তাহলে আমরা অনেক মানুষকে, সাধারণ মানুষকে এই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে পারবো। ম্যাডাম খালেদা জিয়া 1981 সাল থেকে 91 পর্যন্ত দুটি উপাধিতে ভূষিত হন, দেশ নেত্রী এবং আবাসিক নেত্রী। 2008 সালে প্রিয় সন্তানকে কোরবান করে দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতার কারণে তিনি দেশ মাতা হিসেবে উপাধি ভূষিত হন এবং 2014 সালে মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করার কারণে তিনি মাদার অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের মাতা উপাধিটি পান। রাজপথ থেকে একজন আটপৌরে নারী, যিনি তার স্বামীর শাসন আমলে কোনো রাজনীতির সাথে সম্পর্ক যার ছিল না, যদি সংসারীটা সামলাতেন, তিনি যেভাবে মাঠ থেকে 4টি উপাধিতে নেতাকর্মী দ্বারা, দেশবাসী দ্বারা ভূষিত হলেন, এটির মূলে আসলে আপনি কি দেখেন? কোন গুণগুলি বা এটির এই কতটা ত্যাগ তিতিক্ষা বা কতটা রাজনৈতিক দূরদর্শিতার কারণেই তাকে এই উপাধিগুলিতে ভূষিত করা হয়েছে? তিনি নিজে এটা অর্জন করেছেন, কেউ তাকে কিন্তু হাতে ধরে দেন নাই। তিনি যদিও শহীদ জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে দলে আসতেন, সেই সময় তিনি যদি দলে না আসতেন এই দলকে একসঙ্গে ধরে রাখা সম্ভব ছিল না, দ্বিধা বিভক্ত হয়ে যেত। বিভিন্ন মত এবং পথের লোক কিন্তু জাতীয়তাবাদী দলে যোগদান করে, ভাসানী ন্যাপ থেকে, মুসলিম লীগ থেকে, জাগো দল থেকে, একটা ব্যাপক অংশ এই সবাই মিলে একটা দল করে, কিন্তু অল্প দিনে এরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হতে পারে নাই। সেই সময় যদি বেগম খালেদা জিয়া নেতৃত্বে না আসতেন, বিএনপি কিন্তু এইভাবে ঐক্যবদ্ধ থাকতো না। তারপরে তিনি দেশের জন্য, জাতির জন্য কি করেছে এটা তো অনেকেই জানে। যেমন তিনি 86 সালে নির্বাচনে গেলেন না, তিনি বললেন না আমরা 22 দল করেছিলাম, আমরা 7 দল, আওয়ামী লীগ সহ 15 দল মিলে 22 দল একসঙ্গে এরশাদের সাথে আমরা আন্দোলন করেছিলাম। আমরা ডিটেনশন এরশাদের বিরুদ্ধে, এরশাদ কিন্তু সেই সময় ডিটেনশন, কালা কানুন, স্পেশাল পাওয়ার অ্যাক্টে নেতা হলেই ধরে নিয়ে ডিটেনশন, তার কোনো জামিন নাই, জামিন চাওয়া যাবে না। এইটাই কিন্তু এই আইনটা কিন্তু এটা কিন্তু প্রয়োগ, এই আইন কিন্তু আওয়ামী লীগের পার্লামেন্টে পাস হয়েছিল আওয়ামী লীগের সময়, সেই 73 সালে, এবং সেটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবার বিরুদ্ধেই এরশাদ ব্যবহার করেছে। পরবর্তীতে ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টের ওই ধারাটা বাতিল হয়েছে ওই 91 গণ আন্দোলনের পর। তারপরে এখনো কিন্তু বিশেষ ক্ষমতা আইনটি রয়েছে, কিন্তু মূল ধারা থাকলেও ওটা হচ্ছে আপনার চোরাচালান ইত্যাদি, অস্ত্র মামলা, এইসব ক্ষেত্রে প্রয়োগ হয়। রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের পরিবর্তে তারা ওই আপনার এই অন্য আইন করেছে, যেটা হচ্ছে আপনার কথা বললে, পেপারে লিখলে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে বিশেষ ক্ষমতা আইনের চাইতেও একটা খারাপ আইন তৈরি করেছে, কালো আইন তৈরি করেছে। এটা ওই 73-এর বিশেষ ক্ষমতা আইনের চেয়েও অনেক খারাপ আইন। জি,
জনাব তারেক রহমান 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে বা তার আগে থেকেই তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে মেশা শুরু করেন। গাবতলী থেকে এবং বগুড়া থেকে 1 নম্বর সদস্য থেকে শুরু করে তিনি আস্তে আস্তে নিজেকে তৈরি করেন। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, জ্যেষ্ঠ সন্তান যেভাবে নিজেকে তৈরি করছেন, পরবর্তীতে তাকে বিএনপির যুগ্ম মহাসচিব থেকে শুরু করে এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেন। আপনার দেখা জনাব তারেক রহমান কিভাবে একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃত্বে এই গুণ সম্পন্ন একটা দায়িত্বে পৌঁছলেন? সত্যি কথা বলতে কি, তারেক রহমান যে এত দ্রুতও ঠিক না, দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন। তিনি রাজনীতিতে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হওয়ার পর না আগেই ইউনিয়ন সম্মেলন উনি করলেন, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন, এবং করে প্রত্যেকটা জেলায়, কয়েকটা জেলা, কুষ্টিয়াতে কিন্তু ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন হয়েছিল। কুমারখালী থানা কমিটির, সেই সময় আমি সেক্রেটারি ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল থানা কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, সাংগঠনিক সম্পাদক, ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক প্রতিনিধি নিয়ে আমার কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর সব এই কয় জেলা নিয়ে কুষ্টিয়া স্টেডিয়ামে একটি তিনি ইউনিয়ন প্রতিনিধি সভার নামে প্রতিনিধি সভা করেন, এবং সেখানে দলের কর্মকাণ্ড, দলের চিন্তাভাবনা, কিভাবে দল গঠন হবে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং সেখানে তিনি সমস্ত ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি, থানা পর্যায়ের প্রতিনিধি, জেলা পর্যায়ের প্রতিনিধির বক্তব্য শুনেছিলেন, এবং সেই আলোকেই তিনি দল গঠনের চিন্তা করেছিলেন। তারপরে তিনি নির্বাচনের আগে তিনি ওই সময় সারা দেশে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় নিজে গাড়ি চালিয়ে রাস্তায় রাস্তায় পথসভা করতে করতে তিনি সারাদিন কুষ্টিয়া জেলার এই 4টে নির্বাচনী এলাকা, সদর থেকে শুরু করে যে কুমারখালী থেকে খোকসা হয়ে উনি একদিনে অন্তত 20টা কি 30টা জনসভায় বক্তৃতা করেছেন, এবং দলের মাঠ লেভেলের ব্যাপক জনগোষ্ঠীর সাথে উনি কিন্তু সম্পৃক্ত হয়েছিলেন। তার এই চিন্তাভাবনা, এই দূরদৃষ্টি চিন্তাভাবনাই তাকে আজ জনগণের এত কাছে নিয়ে গেছে। এবং তিনি এখন এই যে তার তৃণমূলের সাথে সম্পর্ক গড়ার কারণেই আওয়ামী লীগ তাকে প্রধান শত্রু হিসেবে বিবেচনা করলো কিনা, যার কারণে 111 সরকারের কাছে ছেড়ে দিল যে তাকে একটু সাইজ করো, তাই তারা এবার তাকে আলটিমেটাম দিয়ে তাকে নির্যাতন করলেন, এবং তাকে জোর করে মুসলিকা আদায় পর্যন্ত করা হলো যে তিনি নির্বাচন করতে পারবেন না, নির্বাচনে পাঠানো হলো। কিন্তু তিনি বিদেশে গেলেন, ভুললেন না দেশকে, ভুললেন না নেতাকর্মীকে, নিরলস পরিশ্রম করে দলকে নেতৃত্ব দিলেন, এবং এক দফা বাস্তবায়ন করে এই যে 24-এর গণ আন্দোলনে যে বিজয়টি তিনি আনলেন বা আনতে পারলেন, সেক্ষেত্রে মাস্টার প্ল্যান রেখে যেভাবে তিনি মাস্টার মাইন্ড গঠন করে সেটআপগুলি দিলেন। কিন্তু আমরা এই আন্দোলনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা ঘোষিত একজন ইয়াং সেলের হাত তিনি উত্তোলন করে আমেরিকায় বললেন হি ইজ এ মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড আসলে কি কোনো নর্মাল ম্যাটার নাকি অনেক গভীরতার ম্যাটার? মাস্টার প্ল্যান না থাকলে কি মাস্টার মাইন্ড হওয়া যায়? ইয়াং কোনো ছেলে দ্বারা আসলে এত বড় একটি আন্দোলনের বাস্তবায়ন সম্ভব, নাকি এটার মূলে গভীরে কিছু আছে? বিএনপির আন্দোলনে 70%, 80%, 90% সফলতা এসছে, কিন্তু শতভাগ হয়নি। শতভাগ তো জুলাইতে আসলো, কিন্তু এই 90% ভিত্তি রচনাকারী এবং গঠনমূলক যিনি সেটআপগুলি দিয়েছেন, গিটআপগুলি করেছেন, তিনি মাস্টার মাইন্ড নাকি একজন ইয়াং ছেলে মাস্টার মাইন্ড? জানেন, ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো লোক, তিনি ভালো অর্থনীতিবিদ, তিনি কিন্তু রাজনীতিবিদ না। রাজনীতিবিদ ছাড়া রাষ্ট্র পরিচালনা বা রাজনীতির গূঢ় রহস্য বোঝা সম্ভব নয়। এটা তার রাজনীতি সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে বলেছেন। আমি মনে করি এই কিছুদিন আগে আপনাকে বলবেন না, জি, তিনি কি খেয়াল করেননি যে বিএনপি তার জন্য কিরকম ডিফেন্স দিয়েছে? বিএনপির সকল নেতা পর্যায়ের নেতা কর্মী ডক্টর ইউনূসের জন্য কথা বলেছেন। আওয়ামী লীগ তার এই দেশটাকে তার জন্য হারাম করে তুলেছিল, তার জন্য অনাস্থার বাংলাদেশ করে তুলেছিল, আর বিএনপি তাকে ডিফেন্স করে দিয়েছিলেন। এইগুলো কি তিনি ভুলে গিয়েছেন? আমার মনে হয় তিনি আবেগের বশে বলেছেন। তিনি এত
গভীরে যে বলেন এর ইফেক্টটা কি হবে, উনি প্রধান উপদেষ্টা, উনার একটা বক্তব্য অনেকভাবে ব্যাখ্যা দেয়া হবে, উনি এইভাবে চিন্তা করেন নাই। উনি হয়তো আবেগের বশে বলেছেন, কিন্তু আপনাকে আমি একটা বাস্তব কথা বলছি। আমারও কিন্তু এরকম ধারণা ছিল না। আমাদের নেতা এই 23 সালের অক্টোবর মাসে, আমাদের 28 অক্টোবরের আগে 23 সালের, এটা সেপ্টেম্বরে হবে, আমাদের কুষ্টিয়া জেলার নির্বাচনী এলাকা ভিত্তিক আমাদের কুমারখালীর 4 জন, আমি সহ আরো 3 জন, ওই সদরের আপনার এখনকার আহ্বায়ক কুতুবউদ্দিন, জাকির হোসেন সরকার, দৌলতপুরের বাচ্চু মোল্লা, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ভেড়ামারার শহীদুল ইসলাম, ব্যারিস্টার রাগিব রূপচাঁদ, এরকম 12 জনকে আমাদের ডাকা হয়েছিল যে এখন দেশের মানুষের কি পারসেপশন এই নির্বাচন সম্পর্কে, আপনারা বক্তব্য, আপনারা সাজেশন দেন, এখন আমার কি করা উচিত। তা আমার সৌভাগ্য হয়েছিল বক্তব্য দেওয়ার। তা আমি সেখানে বলেছিলাম যে বিএনপি এখন যদি কেয়ারটেকার সরকার না হয়, তাহলে কেয়ারটেকার সরকার ছাড়া আমাদের নির্বাচন করার কোনো প্রয়োজন নাই। আর যেভাবে আমাদের নেতা তারেক রহমান আন্তর্জাতিক রাজনীতিতে সাকসেসফুল হয়েছেন, যে বাংলাদেশে গণতন্ত্র নাই এবং সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করা দরকার, সেটার জন্য যা যা দরকার সেটা করতে হবে। আন্তর্জাতিকভাবে তিনি ভালোভাবে রিপ্রেজেন্ট করেছিলেন বলেই আজকে সেই পয়েন্টে সবাই এক হয়েছিল। এবং আমি বলেছিলাম আমার পারসেপশন তিনি জানতে চেয়েছিলেন, আমি বললাম যদি একতরফা আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে তারা 6 মাসের বেশি টিকতে পারবে না, এই কথাটা আমি বলেছিলাম। আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, এটা আপনি কিভাবে বুঝছেন? এটা আমার পারসেপশন এবং জনগণও এটা মনে তাই, এবং এটা হয়েছে। আমার কাছে মনে হয় এটা কাকতালীয় আমার বক্তব্য হয়ে গেছিল। আমি যে এত চিন্তা ভাবনা, মজলুম মানুষের, আমি মনে করলাম মজলুম মানুষের দোয়াও কবুল হয়েছে এবং সাধারণ মানুষের পারসেপশনও এরকম ছিল যে এরকম নির্বাচন আমরা মানি না। যখন সাধারণ মানুষ একটা দিকে ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশের স্বাধীনতাও তো এদেশের প্রায় 99% লোক চেয়েছিল বলেই না স্বাধীনতা হয়েছিল। শুধু মুক্তিযোদ্ধারা আমরা দেশ স্বাধীন করেছি তা নয়, এদেশের 99% লোক স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে অংশগ্রহণ করে, সহায়তা করে বলেই না স্বাধীনতা হয়েছিল। আর গণতন্ত্রের জন্য এদেশের অন্তত 85% লোক ঐক্যবদ্ধ হয়েছিল। গুটি কয়েক লোক যারা আওয়ামী লীগের সুফল ভোগী তারা ছাড়া। জি, দীর্ঘ সময় দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমার ভোট আমি দেব, আমার ভোট দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব, উৎসমকরণতার ভিত্তিতে ভোট দিব, ভোট দিয়ে এসে বাড়িতে শান্তিমতো ঘুমাবো এবং আমি আমার উৎসমকরণতাটা নিজের মধ্যে ধারণ করব, লালন করব, এই সুযোগটি মানুষের ছিল না। যার কারণে আজ থেকে 18 বছর আগে যে শিশুটি জন্মগ্রহণ করেছিল সে কিন্তু জানে না যে সংসদ নির্বাচনে কিভাবে ভোট দিয়ে আসলে একজন এমপি বানাতে হয়। সেই 18 বছর পূর্বের শিশুটি এখন কিন্তু একজন ভোটার হয়েছে, তার একটি স্বপ্ন রয়েছে। আপনি যেটি বলেছিলেন যে 3.5 কোটি ভোটার কিন্তু নতুন, তারা কিন্তু তাদের জীবনের প্রথম ভোটটি এমপি নির্বাচন করতে চায়। সেক্ষেত্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট চলছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, নির্বাচন কমিশন নির্বাচনী সংস্কারের কাজগুলি করছেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনের প্রার্থী হবে। কুষ্টিয়া 4টি সংসদীয় আসনের, আপনি যেহেতু জেলা বিএনপির একজন দায়িত্বশীল, সেক্ষেত্রে 4টি আসনকে আপনারা পূর্বের মতো আবার পুনরায় জাতীয়তাবাদী দলের কেউ ভোট দিতে পারবেন কিনা? কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা সংসদীয় আসনের আপনি একজন নন্দিত মুখ, দীর্ঘ সময় ত্যাগের রাজনীতি আপনার রয়েছে। সেক্ষেত্রে দলের কাছে এই সংসদীয় আসনে একজন সংসদ প্রার্থী হিসাবে দলের কাছে কি প্রত্যাশা রয়েছে আপনার? আমি মনে করি যে এই দল আগের মতো নাই। আমাদের নেতা তারেক জিয়া, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করেছেন, তার সংগ্রামের ইতিহাস বিরল। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াও
দীর্ঘদিন তিনি নির্বাসনে রয়েছেন এবং সেখান থেকে দল পরিচালনা করছেন এবং দলের এই যে পোর খাওয়া মানুষগুলি যারা জেল জুলুম আমরা খেটে এই দলকে ধরে রেখেছি, মাঠের কর্মীদেরকে ধরে রেখেছি, দলকে সুসংগঠিত করছি, এরকম নিবেদিত নেতাকর্মীকেই আমি মনে করি মূল্যায়ন করবেন এবং তাদেরকে আগামী নির্বাচনে দেশ গঠনের কাজে। আপনি কি মনে করেন একেবারে মানে একদিনের জন্য আপনি যে দল থেকে দূরে নেই, একেবারে প্রতিষ্ঠাকালীন থেকে যে দলের আপনি ছাত্র সংগঠনের মাধ্যমে নেতৃত্বে আছেন, সেই থেকে বর্তমান অবধি ৪৬ বছরের কুষ্টি পাথরের যাচাইয়ের পরীক্ষা, ত্যাগের পরীক্ষার বিচারে পার্লামেন্টারি বোর্ডের কাছে আপনার কতটা আস্থা রয়েছে বা প্রত্যাশা আসলে আপনি করছেন? আমি তো শতভাগ বিশ্বাসী যে আমার দল এখন যত সংগ্রাম, নির্যাতন, যে ত্যাগ তিতিক্ষা এবং যেটা কুরবানি করে দলকে এগিয়ে নিয়ে এসেছেন, এই দলের এই ধরনের নেতাকর্মীদের, আমাদের মতো নেতাকর্মীদের দল হতাশ করবে না, এটা আমি বিশ্বাস করি। আমি শতভাগ বিশ্বাস করি যে দল আমাকে 4 নির্বাচনী এলাকার প্রার্থী হিসাবে আমাকে সিদ্ধান্ত দেবেন, এটাই আমি মনে করি। আমি যদি বেঁচে থাকি এবং ম্যাডাম খালেদা জিয়া যদি বেঁচে থাকেন নমিনেশন বোর্ড পর্যন্ত, তারেক জিয়া যদি থাকেন, অবশ্যই আমি মনোনয়ন পাবো। 22টি ইউনিয়ন, 2টি পৌরসভা মিলিয়ে একটি 11টি ইউনিয়ন, 11টি আর 10 22টি পৌরসভা মিলিয়ে যে বৃহৎ একটি অঞ্চল, কুষ্টিয়া 4 সংসদীয় আসন, সেখানে নির্বাচনে আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় আর বিজয় যদি আসে, তাহলে 5টি বছরের জন্য আপনি আইনবিদ, একে তো আইনবিদ, পাশাপাশি সুযোগ পাবেন আইন প্রণেতা হওয়ার। আইনবিদ এবং আইন প্রণেতার এই সমন্বয় ঘটিয়ে কি কি উন্নয়ন পরিকল্পনা নিয়ে আপনি মাঠ চষছেন? আপনারা জানেন আমার তো থানা বিএনপির সভাপতি এবং সেক্রেটারি হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে আগেও সম্পৃক্ত ছিলাম। আগের এমপি সাহেবরা যখন এমপি আমাদের করেছে, যখন আমরা 91 সালে ক্ষমতায় ছিলাম কিন্তু এমপি ছিলাম না, আমি তখন সেক্রেটারি, আমরা বিভিন্ন মন্ত্রীদের এনে, বিভিন্ন সচিবদের এনে এলাকার সমস্যাগুলি তুলে ধরেছি এবং উন্নয়ন কাজ করেছি, রাস্তাঘাট করেছি, ব্রিজ করেছি। এবং পরবর্তীতে বিএনপি যখন ক্ষমতায় আসে তখনও আমাদের এমপি ছিল, তখন আরও সুবিধা হয়েছে। আমি কুমারখালী থানার যে সমস্ত রাস্তাঘাট আমরা যেটা করেছি সেটাই কিন্তু সংস্কার হচ্ছে, নতুন করে বড় প্রজেক্ট কিন্তু হয়নি। আপনারা দেখেছেন এই জিকে রাস্তা ক্যানেলের উপর দিয়ে একটা বড় রোড কুষ্টিয়ার থেকে একেবারে আপনার কামারখালী পর্যন্ত, এই রাস্তাটা কিন্তু পায়োনিয়ার আমি আমার এমপিকে যখন আসলো যে আমাদের নির্বাচনী কমিটমেন্ট কি, সেই রাস্তাগুলি আমাদের উল্লেখ করে দেওয়া হোক, তখন কিন্তু আমার এমপি সাহেব আমাকে বললেন যে আপনি একটা করেন। উনি কিন্তু আমার এই স্বাধীনতাটা দিয়েছেন। 80 কিলোমিটার দৈর্ঘ্যের এই পায়োনিয়ার আমরা করেছি এবং এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাহেব আমাকে কিন্তু এই সুযোগটা দিয়েছিলেন যে এই থানার উন্নয়নমূলক কাজের কি কি কাজ করলে আমাদের এই প্রাথমিকভাবে করলে নেটওয়ার্কটা এক জায়গায় আনা যায় আপনি করেন। আমি 2টা রাস্তা দিয়েছিলাম, একটা হচ্ছে এই ক্যানেল থেকে ওই রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে বাসগ্রাম থেকে ভিতর দিয়ে এসে এই রাস্তায় যোগদান করা, ভাড়োরা রাস্তা। এবং একটি রাস্তা হচ্ছে এই যে কুষ্টিয়া থেকে বাসগ্রাম হয়ে পান্টি। প্রত্যেকটি রাস্তা কিন্তু সেই সময় স্যাংশন হয় এবং কাজ হয়। টেন্ডার হওয়ার পর জিকের অনুমতি নাই, ওনারা করতে পারেন না। তখন আমি এমপি সাহেবকে পরামর্শ দিলাম, আপনি একটা সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ দেন পার্লামেন্টে যে এই রাস্তাটা জিকে যেন আমাদের এই পাকা রাস্তা করার অনুমতি দেয়, এটা সংসদের সিদ্ধান্ত হোক। ওই সিদ্ধান্ত প্রস্তাবটা উনি স্পিকারকে যে অনুমোদন করালেন বলার জন্য, এবং ওই সিদ্ধান্ত প্রস্তাব পার্লামেন্টে পাশ হলো এবং মন্ত্রী মহোদয় বলল যে আপনি এটা প্রত্যাহার করে নেন, আমি চিঠি দেব।
এবং উনি এটা প্রত্যাহার করে নিলেন এবং উনি পরবর্তীতে জিকে চিঠি দিলেন, পানি উন্নয়ন মন্ত্রী, যে রাস্তার অনুমতি দেওয়া হলো। এই রাস্তাটা হওয়ার পরে এই 5 ইউনিয়নের লোক যে সুযোগ পেয়েছে, তো এটা একটা অভাবনীয় অর্জন। আমি এমপি না হওয়ার আগে এই কাজটা আমি করতে পেরেছি। আর একটা ব্যাপার, আসন ভিত্তিক আসলে ইকোনমিক জোনের প্রয়োজন আছে কিনা কর্মসংস্থানের ব্যাপারগুলি, কারণ একজন এমপির কাছে কিন্তু কর্মসংস্থান চাকরি চাওয়ার জন্য আমরা কিন্তু ওই সময় থেকেই কুষ্টিয়া কুমারখালী একটা কুটির শিল্প নগরী, কিন্তু আমরা যোগাযোগের জন্য এই কুটির শিল্প নগরীটাকে অনেকটা মার খেয়েছে, কিন্তু এখন তো এই যোগাযোগের সমস্যা কিন্তু গেছে। আমরা বিসিকের একটা প্রকল্প করার জন্য আমরা প্রস্তাব তখন থেকেই দিয়ে আসছি, অর্থাৎ সংসদে আসন ভিত্তিক বিসিক প্রকল্প করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, স্যাংশনও শুনেছিলাম হয়েছে, কিন্তু সেটা এখনো মুখ দেখে নাই। আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, আমি প্রথমে সর্বাগ্যে এই বিসিক নগরী করব এবং মানুষের 64 জেলায় নগরী না, আসলে 300 আসনে নগরী হবে এবং সেখানে ছোট ছোট শিল্প কারখানা গড়ে তোলা হবে, যেখানে বেকার মানুষগুলি কাজ করার সমস্ত পাবে। এইটা আমার প্রথম টার্গেট হবে। জি, আপনাকে অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, ভোটার, আপনার নির্বাচন এলাকা, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের কাছে প্রত্যাশা, সব মিলে আপনার সমাপনী বক্তব্য দর্শক শ্রোতাদের জন্য। আমি দর্শক শ্রোতাদেরকে আমি আবারও মহান বিজয় দিবসের মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সেই সাথে আজকে আমরা বৈষম্য বিরোধী এবং গণ আন্দোলনের মাধ্যমে যে বিজয় এনেছি, এটাকে সুসংহত করতে হবে। আজও ষড়যন্ত্র চলছে এই বিজয়টাকে নস্যাৎ করার জন্যে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে ইসকনের নামে যে একটি অরাজকতা সৃষ্টি করছে, তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, যদি আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো, শেখ হাসিনা সিকিমের মতো পার্লামেন্টে ভারতের কর রাজ্য করার উদ্যোগ নিতেন এবং সেটা তিনি সফল করতেন। এইটা সফল হয়নি বলেই আজকে ভারতীয় আধিপত্যবাদ এদেশে বিভিন্ন এই অস্থিরতা সৃষ্টির জন্যে ভুয়া এই সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি বক্তব্য রাখছে, এই ধোঁয়া তুলছে। বাংলাদেশে যে সামাজিক সম্প্রীতি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের যে সামাজিক সম্প্রীতি, এটা বিশ্বে বিরল। এবং এবারও দুর্গাপূজা যে মহাসড়ম্বরে হয়েছে, এটা একটা দৃষ্টান্ত। শুধু তারা এই আমাদের কুমারখালীতেও যে হিন্দু সম্প্রদায়ের বাড়ি মন্দির ভাঙচুর করেছে আওয়ামী লীগ আমলে, তারা হিন্দু সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগ আলারা, এবং আওয়ামী লীগের তদানীন্তন এমপি আওয়াল সাহেব কিন্তু প্রথম তার ভাই একটি মন্দির ভেঙে বাড়ি করেছে। এটা কিন্তু বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের এই শিষ্টাচার নাই। তাই আমি আশা করব আপনারা এই যে জুলাই বিপ্লবকে সুসংগত করবেন এবং আগামী দিনে যাতে আমরা দ্রুত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে কেয়ারটেকার সরকার, তার আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তিনি যে রাজনৈতিক আদর্শ ধারণ করেছেন, লালন করেছেন, ন্যায় নিষ্ঠতার ভিত্তিতে কর্মমুখী করার জন্য উন্নয়নমুখী চেতনা রেখে তিনি তার ছোট্ট জায়গার অবস্থান থেকেও যেভাবে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কুষ্টিয়ার 4 সংসদীয় আসনকে সাজানোর স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের জন্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দল তার এই দায়িত্বশীলতা, দীর্ঘ বর্ষিয়ার নেতৃত্ব বিচার করে
তাকে মনোনয়ন দিবেন কিনা সেটি নিয়েই নানা মনে জনমনে প্রশ্ন রয়েছে। বিএনপির ক্ষেত্রে যে আলোচনাটি ইতিপূর্বে ছিল যে ত্যাগী নেতারা ত্যাগ করলে পুরস্কার পেতেন না, কিন্তু আমরা যেটা দেখেছি 2018 সালে ত্যাগী নেতারা ত্যাগ করলে তার পুরস্কার পেয়েছেন, অনেকেই মনোনয়ন কিন্তু পেয়েছেন। সেক্ষেত্রে আজকের যিনি তৃণমূলের নেতৃত্ব, তিনি অবশ্যই দলের কাছে যে কন্ট্রিবিউশনটি রেখেছেন, মামলা হামলার ভয় না করে রাজপথ থেকে যে নেতৃত্বগুলো দিয়েছেন, দীর্ঘ সময় যে রাজনৈতিক ধারণ করেছেন, সেই ধারণের ক্ষেত্রে লালনের ক্ষেত্রে আইনবিদের পাশাপাশি আইন প্রণেতা হওয়ার সুযোগটি কেন্দ্রীয় বিএনপি বা জাতীয়তাবাদী দলের পার্লামেন্টের বোর্ড বা তারেক রহমান এটি সুবিবেচনা করবেন বলেই প্রত্যাশা করা যাচ্ছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশাকে আজকের মধ্যে বেঁধে টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।